এশিয়া কাপ মানেই বাড়তি উত্তেজনা, বাড়তি প্রত্যাশা। বাংলাদেশের কোটি মানুষের চোখ এখন তাকিয়ে আছে বাংলাদেশের পারফরমেন্সের দিকে। এই নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছে রিপোর্টার রাজিবুল ইসলাম। রাজিবুল, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। আমরা এমন এক সময় কথা বলছি যখন বাংলাদেশের ভাগ্যটা আসলে ঝুলে আছে আজকের খেলার উপর। তো কি মনে হয় আপনার, এবং গতকাল ভারতের কাছে ঠিক কোন জায়গায় এটা বাংলাদেশ হেরে গেল বলে মনে হয়? গতকালকে বাংলাদেশ ভারতের ম্যাচটি আসলে খুবই দুর্দান্ত একটা খেলা হয়েছিল। যদিও বাংলাদেশ শেষমেশ 41 রানে হেরে গেছে, কিন্তু বাংলাদেশ ভারতের সাথে কিন্তু একটা ফাইট দিয়েছিল। বিশেষ করে ভারত যখন ব্যাটিং করে তখন কিন্তু প্রথম 10 ওভারে বাংলাদেশ কিন্তু ভারতের উইকেট নিতে পারছিল না। বাংলাদেশ কিছুটা চাপে ছিল। ভারতীয় ব্যাটার দুই ওপেনার শুভমান গিল এবং অভিষেক শর্মা তারা কিন্তু খুব দুর্দান্ত ক্রিকেট খেলেছিল। প্রথম কিন্তু বাংলাদেশকে হতাশে করেছিল। এরপর কিন্তু বাংলাদেশ খেলায় ফেরে এবং ভারতের কিন্তু টপাটপ করে বেশ কয়েকটা উইকেট নিয়ে নেয় এবং শেষ পর্যন্ত কিন্তু ভারত কিন্তু 170ও করতে পারেনি। 168 রান করেছিল 8 উইকেটে। এরপরে যখন বাংলাদেশ ব্যাটিংয়ে আসে, 169 রানের টার্গেট ব্যাট করতে যখন বাংলাদেশ ব্যাটিংয়ে আসে তখন কিন্তু শুরুটা কিন্তু ভালোই করেছিল। কিন্তু দুঃখজনক বিষয়, তানজিদ যে ওপেনার তানজিদ হাসান তামিম তিনি ক্যাচ আউট হয়ে ফিরে যান, কিন্তু অপর প্রান্তে কিন্তু আগলে রাখেন সাইফ হাসান। সাইফ কিন্তু শেষ পর্যন্ত দুর্দান্ত একটা ম্যাচ উপহার দিয়েছিলেন, কিন্তু সাইফের যেই অপোজিটে যারা ব্যাটসম্যান ছিল তারা কিন্তু সাইফকে ঠিকভাবে সঙ্গ দিতে পারেনি। একমাত্র পারভেজ হোসেন ইমন 21 রান করেছিল। আপনি খেয়াল করে দেখবেন যে দুজন ব্যাটার ছাড়া ভারতের বিপক্ষে আর কোনো ব্যাটার বা কোনো ক্রিকেটার 2 অঙ্কের রান করতে পারেনি। তা আমি বলবো যে ভারতের বিপক্ষে বাংলাদেশ হেরে গেছে আসলে ব্যাটিংয়ের কারণে। কেমন জানি একটা তাড়াহুড়ো একটা লক্ষ্য দেখা গেছে যে মারতে হবে, বা বড় একটা চাপ ছিল। আসলে বাংলাদেশ যদি ফ্রি মাইন্ডে খেলতো, আমরা ধরে ধরে খেলতাম, যদি সাইফ হাসানের মতো সে মারছিল আবার ধরে ধরে খেলছিল, আমার মনে হয় যে ব্যাটিংয়ে একটু তাড়াহুড়ো ছিল আর সেই কারণেই তারা খুব দ্রুত উইকেট হারিয়ে ফেলেছে। এবং যেহেতু দলটা ভারতের বিপক্ষে বাংলাদেশ একটু প্রেশারই থাকে, নার্ভাসনেস থাকে ভারতের বিপক্ষে বাংলাদেশ একটু নার্ভাস থাকে, খেলাটা কিন্তু জমে, কিন্তু ভারতের বিপক্ষে বাংলাদেশের নার্ভাসটা বেশি থাকে, বিশেষ করে ভারত আর পাকিস্তানের বিপক্ষে। তা আমি বলবো যে বাংলাদেশ শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতে চেয়েছিল, কিন্তু ভারতীয় বোলারদের কাছে শেষ পর্যন্ত হার মানতে হয়। কিন্তু আমরা এই ম্যাচে কিন্তু কয়েকটা দেখেছি যে ভারত অনেকগুলো ক্যাচও মিস করেছে। হ্যাঁ, ক্যাচ মিস করেছিল, কিন্তু সূর্যকুমারের একটা আউট, ইজি আউট, মানে স্পষ্ট দেখা গেছে আউট, হাতে লেগে উইকেট কিপার জাকের আলী ক্যাচটা ধরেছে, সবাই দেখেছে, কিন্তু তারপরও সেটা কিন্তু আম্পায়ার আউট দেয়নি। সেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কথা হয়েছে যে ইজি আউট দেয়নি, আম্পায়ার দেখেছে ইজি আউট দেয়নি। তারপর আবার যে ব্যাটসম্যান সূর্যকুমার যাদব, সেও তো মানে ফিল করেছে যে বলটা আমার হাতে লেগেছে, সেও কিন্তু ক্রিজ থেকে যায়নি, সে আবার রিভিউর জন্য দাঁড়িয়েছিল। এমনটা কিন্তু আসলে বাংলাদেশ প্রত্যাশা করেনি যে ইজি আউট, সেটার জন্য একটা কথা শোনা যায় যে ভারতের পক্ষে সবসময় এম্পায়ারও খেলে থাকেন, যেটা বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হয়ে থাকে। আপনার আসলে এখানে মন্তব্য? আসলে ভারত ক্রিকেট পরাশক্তির অন্যতম একটা শক্তিধর দেশ ভারত, যারা পুরো ক্রিকেটটাই প্রায় কন্ট্রোল করে। আপনি দেখবেন যে কোনো বড় বড় ইভেন্টে, বিশ্বকাপ হোক, এশিয়া কাপ হোক বা একটা সিরিজ হোক, সেখানে ভারত কিন্তু নিজেদের মতো করে স্টেডিয়ামের অনুশীলন, খেলার ম্যাচ, ব্যাক টু ব্যাক খেলা ওদের থাকে না, ওদের একটু বিরতি থাকে। যেরকম মনে করেন যে বাংলাদেশের আজকে একটা খেলা আছে, গতকালকে খেলেছে, ভারতের কিন্তু এরকম ম্যাচ নাই। ভারতের খেলার মাঝে একটা গ্যাপ থাকে, যেই গ্যাপে ভারত কিন্তু প্র্যাকটিস করতে পারে, রেস্ট করতে পারে, যেটা হচ্ছে একজন ক্রিকেটার বা অ্যাথলেটদের খুবই দরকার। ভারত নিজেদের মতো করে সাজিয়ে নেয় এবং একটা আন্তর্জাতিক মহলে ওদের একটা প্রভাব বিস্তার থাকে, যেহেতু ওরা সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের মধ্যে স্পন্সরের বিষয় থাকে, বা ওরা হচ্ছে ভালো ক্রিকেট খেলে, এজন্য হচ্ছে যে প্রভাব থাকে, আম্পায়াররাও অনেক সময় ওদেরকে সাপোর্ট করে। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে বাংলাদেশের কি ফাইনালে যাওয়ার পথ খোলা আছে কিনা? হ্যাঁ, অবশ্যই। আর সেই হাই ভোল্টেজ ম্যাচ হচ্ছে আজকে রাত 8:30টায়
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, প্রতিপক্ষ পাকিস্তান। এই ম্যাচে যদি বাংলাদেশ পাকিস্তানকে কোনোভাবে হারিয়ে দিতে পারে, তাহলেই বাংলাদেশ, মানে কোনোভাবে বলছেন কেন? কোনোভাবে মানে যদি এক রানেও হারায় তাহলেই বাংলাদেশ ফাইনালে। মানে পাকিস্তানের সাথে তো আমাদের খেলাটা খুব জমে, খুব ফাইটিং হয়। তো সেই খেলাটায় আজকে রাত্রে কিন্তু সেই ভারতের বিপক্ষে যেরকম একটা হাই ভোল্টেজের ম্যাচ হয়েছে, উত্তেজনার পারদ ছিল ঠাসা, পাকিস্তানের বিপক্ষে কিন্তু সেম বাংলাদেশে খেলাটা হয়। আজকে যদি পাকিস্তানকে আমরা বিদায় করে দিতে পারি, মানে হারিয়ে দিতে পারি, তাহলে আমরা ফাইনালে ভারতের সাথে খেলবো। আপনি তো আরব আমিরাতে খেলা কাভার করেছেন, বিশেষ কারণে আপনাকে চলে আসতে হয়েছে। আপনি কি মনে করেন যে বাংলাদেশ দলের মধ্যে যে আত্মবিশ্বাস দরকার সেটা আছে কিনা, বা যে পাকিস্তানকে হারানোর কথা বলছেন, তো ওটা আসলে কতটা সম্ভব? ওদের পারফরমেন্স, ফর্ম এবং যে দলটা সাজিয়েছে তারা, সেটা মিলে আসলে কতটা সম্ভব? আসলে দল হিসেবে বাংলাদেশ খারাপ না, বাংলাদেশের স্কোয়াডে ভালো ভালো ক্রিকেটার আছে। যেরকম গতকালকে ভারতের বিপক্ষে বেশ কয়েকটা নতুন প্লেয়ারকে নামানো হয়েছিল, যেরকম তাসকিনকে বাদ দেওয়া হয়েছিল, শরীফুলকে বাদ দেওয়া হয়েছিল, লিটন দাসকে খেলেনি। লিটন দাস ইনজুরির জন্য, মানে ওর হচ্ছে যে পাঁজরে ব্যথা পেয়েছে, পাঁজরে ব্যথার জন্য খেলতে পারেনি। আজকের ম্যাচেও ও অনিশ্চিত, কিন্তু বাংলাদেশ টিম ওর জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে। ওকে যদি পাওয়া যায় তাহলে তো একজন ব্যাটার বেড়ে গেল। আপনার কাছে কি খবর আছে, আজকে কি লিটন দাস খেলতে পারবে? যে খবর আছে যে বাংলাদেশের অধিনায়ক, যে নিয়মিত অধিনায়ক লিটন দাস, তার ব্যথাটা এখনো ভালো হয়নি, কিন্তু কিছুটা ভালো। বাংলাদেশ টিম ওর জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে। গতকাল লিটনের যে অন্তর্বর্তী যেই অধিনায়ক দেওয়া হচ্ছে জাকির আলী অনিককে, তিনিও সংবাদ সম্মেলনে কথা বলেছেন। তিনিও আসলে লিটনের জন্য অপেক্ষা করছেন যে কখন লিটন সুস্থ হবে, বা এরকম গুরুত্বপূর্ণ ম্যাচের আগে লিটনের প্রয়োজনীয়তা আসলে অনেক। সে যদি মাঠে থাকে, প্রতিপক্ষরাও তাকে নিয়ে আলাদা একটা প্ল্যান করে যে তার মতো একটা হার্ড হিটার ব্যাটার যে কোনো মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে ওয়ান ডাউনের নামে। হ্যাঁ, তো ওই জায়গাটা গতকালকে একটা গ্যাপ ছিল। সাইফুদ্দিনকে নামানো হয়েছিল, সাইফুদ্দিন ভালো করতে পারে নাই। আরও বেশ কয়েকটা প্লেয়ার নামানো হয়েছিল, তারাও নামের প্রতি শুভেচ্ছা করতে পারে নাই। তো গতকালকে বাংলাদেশের টিম নিয়েও একটু সমালোচনা হয়েছে যে নতুন প্লেয়ারদেরকে না নামে যদি তাসকিনকে নেওয়া হতো, বোলিং আর একটু ভালো করতে পারতো। বা হচ্ছে শেখ মেহেদী হাসান ছিল, তাকেও নামানো হয়নি গতকালকে। আজকে হয়তো বা তাসকিন, শেখ মেহেদী হাসান তারা হয়তো বা দলে ইনক্লুড হবে এবং পাকিস্তানের বিপক্ষে সেরা দলটা নিয়ে মাঠে নামবে এবং পাকিস্তানকে হারানোর জন্য বাংলাদেশ আজকে খেলবে। আচ্ছা, দুবাইয়ে খেলা তো দুবাইয়ে হবে, তো দুবাইয়ে তো আমাদের প্রচুর বাঙালি আছেন, এবং আরেকটা বিষয় হচ্ছে পাকিস্তান সাপোর্টারও আছেন বাঙালিদের মধ্যে। তো আবার যেহেতু বাংলাদেশের খেলা, সে নিজের দেশের প্রতি একটা সাপোর্ট আছে। এই উত্তাপটা আপনি কেমন অনুভব করছেন? আসলে কতটা উত্তাপ ছড়াতে পারে? আসলে দুবাইতে খেলা মানেই স্টেডিয়ামে বাংলাদেশি দর্শকদের জয় জয়কার। সেখানে কিন্তু প্রায় 12 লাখের উপরে বাঙালি থাকে। আর যখন আমি আবুধাবিতে ছিলাম, তখন দুবাই থেকে আবুধাবির রাস্তা প্রায় 4 ঘন্টা দূরত্ব, টাকাও লাগে অনেক। তারা কিন্তু প্রত্যেককে পার্সোনালি 10-15-20 হাজার টাকা খরচ করেও খেলা দেখতে আসছে, মাঠ বাংলাদেশ দলকে সাপোর্ট দিতে আসছে। তো দুবাইতে কিন্তু যেহেতু দুবাইতে খেলা, দুবাইতে কিন্তু অনেক বাঙালি থাকে। আর এই বাঙালিরা যখন মাঠে আসে তখন কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা কিন্তু নতুন একটা অনুপ্রেরণা পায়, শক্তি পায়, একটা সাপোর্ট পায়। আবার এখানে কিন্তু পাকিস্তানি সাপোর্টাররাও আছে, কিন্তু আমার মনে হয় যে পাকিস্তানি সাপোর্টারের চেয়ে বাংলাদেশি সাপোর্টাররা আজকে মাঠে বেশি থাকবে এবং এই শক্তিটা কাজে লাগিয়ে পাকিস্তানকে বাংলাদেশ হারাবে। এখানে আরেকটু কথা যোগ করি আমি, যে পাকিস্তান কিন্তু বর্তমান ভালো পজিশনে নেই। তারা কিন্তু শুধু শ্রীলঙ্কাকে হারিয়েছে সুপার 4-এ, আর ভারতের কাছে হেরেছে। ভারত এখন এই ম্যাচে কিন্তু কোনোভাবে পা ফসকালি বিদায়। আর এর আগে কিন্তু গ্রুপ পর্বে কিন্তু পাকিস্তান দাপুটে ক্রিকেট খেলা দেখাতে পারে নাই। আর সেক্ষেত্রে আজকে বাংলাদেশের বিপক্ষে যে খেলা আছে, সেখানে যদি বাংলাদেশের খেলাটা একটু বেস্টটা দিতে পারে, তাহলে পাকিস্তান মনে হয় না পারবে। কারণ পাকিস্তানের যে ফর্মটা একসময় তুঙ্গে ছিল, যারা প্রতিপক্ষে যেই হোক তারা খুব ভালো ক্রিকেট খেলতো, সেই ভালো ক্রিকেট খেলাটা কিন্তু পাকিস্তানের অনেকটা হারিয়ে গেছে। নতুন প্লেয়াররা এসেছে, তারা কিন্তু ওভাবে খেলতে পারছে না এশিয়া কাপে। তো এখানে বাংলাদেশ অনেকটা এগিয়ে থাকবে।
বিশেষ করে সাইফ হাসানরা যারা আছেন, সাইফ হাসান, মুস্তাফিজুর রহমান, যে হচ্ছে যে কাটার মাস্টার, ওরা কিন্তু মুস্তাফিজ অবশ্য সবসময় মানে একটা ফর্মে ছিল এবং এমন এক সময় সে হাল ধরে যখন আমাদের খারাপ অবস্থা ওই সময় যায়। আচ্ছা, আরেকটা বিষয় যে আপনি বললেন যে বাংলাদেশ আত্মবিশ্বাসী ভালো করবে, তাহলে একটু এটা কি মনে হয়, আপনি প্র্যাকটিস দেখেছেন, নেট প্র্যাকটিসে বাংলাদেশকে কতটা আত্মবিশ্বাসী মনে হয়েছে আপনার? আসলে ওখানে একটু আবহাওয়ার জন্য যে একটু সমস্যা আছে, বাংলাদেশ তো অতটা গরমে খেলে অভ্যস্ত না, আর পাকিস্তান কিন্তু ওই গরমে খেলে অভ্যস্ত, কারণ পাকিস্তান কিন্তু গরম থাকে, আর পাকিস্তান কিন্তু দুবাইতে প্রচুর ম্যাচ খেলে, ওদের হোম ভেন্যু কিন্তু দুবাই। পাকিস্তানে যখন হামলা হয়েছিল শ্রীলঙ্কা দলের উপর, তখন থেকে কিন্তু পাকিস্তানের খেলা বন্ধ হয়ে গিয়েছিল, এরপর কিন্তু বেশ কয়েক বছর ওরা দুবাইতে হোম ভেন্যু হিসাবে ক্রিকেট খেলেছে। সেক্ষেত্রে কিন্তু পাকিস্তান কিন্তু দুবাইতে একটা অ্যাডভান্টেজ, মানে হোম অ্যাডভান্টেজটা পাবে, বাংলাদেশ সেই হোম অ্যাডভান্টেজটা পাবে না। কিন্তু যেহেতু দলটা পাকিস্তান, সেহেতু বাংলাদেশের আত্মবিশ্বাসটা বেড়ে যায়। কেন বেড়ে যায়? যে যখন ফাইটিংয়ের অপোনেন্ট দলটা থাকে, যখন ওর সাথে আমার খেলাটা জমে যায়, তখন কিন্তু আমার আত্মবিশ্বাসটা বেড়ে যায়। কারণ দল হিসাবে ভারত পাকিস্তানের বিপক্ষে বরাবরই ভালো ক্রিকেট খেলে বাংলাদেশ। এর বাইরে কিন্তু যে দলগুলো আছে, অস্ট্রেলিয়া বলেন, নিউজিল্যান্ড বলেন, সাউথ আফ্রিকা বলেন, এদের বিপক্ষে কিন্তু এতটা ভালো ক্রিকেট খেলে না। কিন্তু ভারত পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের খেলাগুলো প্রতিবারই জমে, খুব ভালো খেলে, মানে একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়। আচ্ছা, ও দেশের মিডিয়া বা বাইরের মিডিয়া এবং অন্যান্য দেশের যে দর্শক, ওদের অনেকের সাথে আপনার দেখা হয়েছে, কথা হয়েছে, ওরা বাংলাদেশ দলকে কিভাবে দেখছে? আসলে ওরা বাংলাদেশ দলকে সমীহই করে দেখছে, কারণ বাংলাদেশ দলে যে পরিসংখ্যানটা আছে পাকিস্তান বিপক্ষে বা ভারতের বিপক্ষে ছিল, বাংলাদেশ দল যে কোনো দলকেই হারিয়ে দিতে পারে। ওরা নিজেদের দল নিয়ে আত্মবিশ্বাসী, কিন্তু বাংলাদেশ দলকে ওরা সম্মান করে যে বাংলাদেশ দলও ভালো ক্রিকেটার, ওরা ভালো ক্রিকেট খেলতে পারে, ভালো ক্রিকেট খেললে বা যে কোনো মুহূর্তে যে কোনো দলকেই তারা হারিয়ে দিতে পারে। কিন্তু আপনি দিন শেষে কিন্তু আপনি নিজের দেশকে কিন্তু আপনি সাপোর্ট করবেন, যেহেতু বাংলাদেশি ক্রিকেট, বাংলাদেশি ভক্তরা কিন্তু বাংলাদেশ দলকে সাপোর্ট করবে, আবার ইন্ডিয়ান ভক্তরা কিন্তু ইন্ডিয়ান দলকেই কিন্তু সাপোর্ট দিবে। সেরকম আজকে কিন্তু পাকিস্তানি যে সাপোর্টার আছে, ওরা কিন্তু পাকিস্তানকে সাপোর্ট দিবে, কিন্তু বাংলাদেশকে ওরা সম্মানের চোখে দেখে। আচ্ছা, আপনার কি মনে হয়েছে আপনি যখন বাংলাদেশের খেলা হয়, ওটা একটা মিনি মিরপুর এরকম ফিল কি? হ্যাঁ, অনেকটা মিনি মিরপুর, কারণ স্টেডিয়ামের চারপাশেই বাঙালি। তো বিদেশের মাটিতে সব যদি বাঙালি থাকে, তাহলে সেটাকে একটা মিনি মিরপুর বলাই যায়। সবার গায়ে বাংলাদেশের জার্সি, বাংলাদেশের পতাকা, বাঘ সেজে আসছেন, হ্যাঁ, তো বিভিন্ন প্লেকার নিয়ে। ওদের স্লোগান কি ছিল? অনেক আমরা এখানে দেখি যে ঢাকাইয়া ভাষায় স্লোগান দেয়, অথবা চট্টগ্রামের ভাষায় স্লোগান দেয়, ওখানে ওরকম ওরা টাইগার টাইগার বলে যে বাংলাদেশ জিতবে আজকে। আবার অনেক সময় হচ্ছে যে প্রতিপক্ষ দল যদি খারাপ বল করে, তাহলে ভুয়া ভুয়া বলে যে বাংলাদেশের বিপক্ষে ওরা ভালো করছে না। তো ওরা হচ্ছে যে এক একজনের আবার প্লেয়ার নিয়ে ওরা স্লোগান দেয়। সাকিব আল হাসানকেও দেখা যাচ্ছে স্লোগান দিতে, সাকিব সাকিব, সে মাঠে নাই, তারপরে কিন্তু সে আছে। এরকম আমাদের তো এমনি আবেগ একটু বেশি, ওই আবেগটা ওখানেও আপনি দেখেছেন। আমাদের আবেগটা দেখে অন্যরা কিভাবে যে বাঙালি এতটা আবেগী খেলার প্রতি, এই ধরনের ফিল কি আপনি? আসলে এশিয়ার যে ক্রিকেট দলগুলো আছে, এরা প্রত্যেকেই আসলে আবেগী, এর মধ্যে বাংলাদেশ বেশি আবেগী। কারণ বাংলাদেশের মানুষরা ক্রিকেট নিয়ে যেই উন্মাদনা করে, ইন্ডিয়াতেও আছে, পাকিস্তানেও আছে, এই তিনটা দলে বেশি। আর বাংলাদেশের ক্রিকেটাররা ম্যাচ হারলে কান্না করে দেয়, এই যে আবেগটা ধরে রাখতে পারে না। আর যদি ম্যাচ জিতে, তাহলেও খুশিতে কান্না করে দেয়, এটাও কিন্তু একটা আবেগ। এই আবেগটা কিন্তু অন্য দেশের তুলনায় অনেকটা বেশি বাংলাদেশে। আমরা একটু খেলা হলেই বড় পর্দা লাগাই, বন্ধুদের নিয়ে একসাথে করে একটা পার্টির আয়োজন করি, পার্টি করি আর খেলা দেখি, একটা আবেগে মিশে যাই, ফেসবুকে স্ট্যাটাস দেয় বিভিন্ন। তো ক্রিকেট নিয়ে বাংলাদেশি দর্শকদের একটু আবেগটা বেশি, সেই তুলনায় অন্য দেশের তুলনায় বাংলাদেশকে আমি একটু এগিয়ে রাখবো আবেগের তুলনায়। এটা হচ্ছে সব বয়সী মানুষকেই দেখবেন যে ক্রিকেট নিয়ে কথা বলবে, ফেসবুকে স্ট্যাটাস দিবে, বাংলাদেশে খেলা হলে যে দেশের জার্সি পরে ফেসবুকে ছবি দিবে। এটা আপনি আমি সবাই করি, বাংলা দলকে সাপোর্ট, এটা কিন্তু আবেগের জায়গা থেকেই আসে। এই আবেগটা কিন্তু ক্রিকেটকে ভালোবাসি বলেই কিন্তু এই আবেগটা তৈরি হয়েছে। আর সেই আবেগটা বাংলাদেশ দল চাইছে, সে আবেগটার একটা মূল্যায়ন করার জন্য, যেন দর্শকরা এত কষ্ট করে টাকা খরচ করে বিদেশের মাটিতে খেলা দেখতে এসেছেন, আমরাও চাই একটা জয় দিয়ে ওদের প্রত্যাশা পূরণ করার জন্য। মানে আসলে আমরাও চাই যে বাংলাদেশ দল আজকে জিতে ফাইনালে খেলুক, ভারত বাংলাদেশের একটা জমজমাট লড়াই হবে, এবং হয়তো ওখানে যারা আছে তারাও আরও আবেগে ভাসবে ওদের দেশের আইন কানুন মেনে। তো ক্রিকেটের বাইরে আপনাকে যদি জানতে চাই আমি যে আসলে আপনার দুবাই এবং
আবুধাবি, দুইটা সফর কেমন হলো আপনার, মানে কেমন দেখলেন ওই দেশের দুবাই আবহাওয়া, ওই দেশের পর্যটন বা ওই দেশে থাকা মানুষগুলোকে আপনি আসলে কেমন দেখেছেন? দুবাই আবুধাবি তো দুটো শহরের নাম। তো সংযুক্ত আরব আমিরাত সফরটা হচ্ছে আমার কাছে দুর্দান্ত ছিল। এটা এমন একটা দেশ, মানে পরিচ্ছন্নতার একটা উদাহরণ। আইন কাকে বলে, আইন মানা কাকে বলে, ওই দেশে গেলে আপনি বুঝতে পারবেন। আপনি কোনো বেআইনি কাজ করতে পারবেন না, কাজ করলে আপনাকে 10 মিনিটের মধ্যে আপনাকে ধরে ফেলবে। আপনি উচ্ছৃঙ্খলভাবে চলাচল করতে পারবেন না। আর বলেন যে পর্যটক, ওখানে ওই দেশটা তো আসলে পর্যটনের জন্য সেরা। ওখানে যেই দেখার মতো যেই জিনিসগুলো আছে, বড় বড় হোটেল আছে, বড় বড় বিল্ডিং আছে, তারপরে সুপার মল আছে, বুর্জ খলিফা আছে, এগুলো দেখার জন্য বিভিন্ন দেশ থেকে এই দেশে মানুষ ছুটে আসে। এবং এতটা ডিসিপ্লিন দেশটা, মানে রাস্তাঘাটে কোনো ময়লা নেই, কোনো মানুষ উল্টাপাল্টা হাঁটে না, প্রত্যেককে গাড়িতে চলাফেরা করে, এবং অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় নাই। আপনাকে সম্পূর্ণ, আপনি সাথে আপনি যা নেন, একদম আপনি সারা রাত চলাফেরা করেন হেঁটে, সমস্যা নাই, আপনি সম্পূর্ণ নিরাপদ। আপনি ওই দেশে 1 সেকেন্ডের জন্য নিজেকে অনিরাপদ ভাববেন না। ওই দেশে আপনার চোখে কোনো পুলিশ পড়বে না, পুলিশের গাড়ি পড়বে না, কিন্তু ওই দেশে আপনার প্রচুর পরিমাণে সিআইডি ঘোরাফেরা করে। ওরা সাধারণ সিভিল ড্রেসে থাকে। ওরা বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে চোখে চোখে রাখে, টার্গেট করে, কারণ ওরা তো বুঝতে পারে যে আসলে কে কোন কাজ করতে যাচ্ছে। আপনার রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হলো, 10 মিনিটের মধ্যে পুলিশ এসে সব কমপ্লিট করে দেবে। আপনার গাড়ি নষ্ট হয়ে গেল, পুলিশ এসে, ওরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সেটাই করে। আমাদের রেমিটেন্স যোদ্ধাদের অনেকের সাথে আপনার কথা হয়েছে, যারা আসলে আমাদের দেশকে সমৃদ্ধ করছে, তারা কষ্ট করে এখানে টাকা পাঠায়, ওনারা আসলে কেমন আছেন বা আপনার কয়েকজনের সাথে কথা বলে কি মনে হয়? আসলে বিদেশি যে প্রবাসী ভাইয়েরা আছে, এদের সাথে না মিশলে আসলে এদের সম্পর্কে জানাটা কঠিন। আমি ওই দেশে যাওয়ার পর বিদেশি ভাইদের কাছ থেকে আমি কি পরিমাণে সাপোর্ট পেয়েছি, সহযোগিতা পেয়েছি, এটা আমি সারা জীবনে ভুলতে পারবো না। বিশেষ করে একটা ভাই ছিল মশিউর রহমান সবুজ, সে আমাকে প্রচুর মেন্টালি সাপোর্ট দিয়েছে। আমাকে সব জায়গায় যাওয়ার জন্য ঠিকানা, কিভাবে যাব, কত টাকা খরচ হবে, সব মেনটেন, মানে একটা গাইডের মতো ছিল। তো প্রতিটা ভাই আপনাকে সাপোর্ট দিবে, এবং যদি সহযোগিতা করার অপশন থাকে আপনাকে সহযোগিতা করবে। যদি আপনি যদি একটা যেতে চান, প্রয়োজন হলে সে আপনাকে নামিয়ে দিয়ে আসবে। যদি নামিয়ে দিতে না পারে তাহলে সে ট্যাক্সি ঠিক করে দিবে, কয় টাকা ভাড়া সেটাও বলে দিবে, একসাথে দেখা হলে আপনাকে হোটেলে খাওয়াবে। মানে ওদের মনটা অনেক বড়, অনেক উদার। ওরা অনেক কষ্ট করে ওখানে থাকে, ওখানে প্রচুর গরম, প্রচুর কষ্টে কাজ করতে হয়। যারা বাইরে লেবারে কাজ করে, এরা কিন্তু আসলে 40-45 ডিগ্রি তাপমাত্রার মধ্যে কাজ করতে, দেশকে সমৃদ্ধ করার জন্য। ওই ভাইটার সাথে যদি আপনার দেখা হয়, দেখবেন যে সে আপনাকে কতটা আপ্যায়ন করছে, চেষ্টা করছে আপ্যায়নের। তো আসলে প্রবাসী যে ভাইরা আছে, এরা আসলে শুধু রেমিটেন্স যোদ্ধাই না, এরা আসলে একটা ভালোবাসার প্রতীক। যাই হোক, আমাদের ভাইদের জন্য শুভকামনা। এশিয়া কাপে আমরা জিতে ফিরে আসি, এই শুভকামনা থাকলো। আর আপনি স্টুডিওতে এসে কথা বলছেন, আপনাকে ধন্যবাদ। এশিয়া কাপ শুধু একটা টুর্নামেন্ট নয়, এটা একটা আবেগ এবং একটা চ্যালেঞ্জও। তো আসলে জয় পরাজয় তো খেলায় থাকবে, কিন্তু বাংলাদেশ লড়াকু মনোভাব নিয়ে যদি খেলতে পারে, সেই প্রত্যাশা আমাদের থাকলো। এবং কি পারফরমেন্স করে দেশের মাটিতে ফিরছে সেটাও আমরা দেখতে চাই। আমরা ভালো একটা পারফরমেন্স দেখতে চাই, আমরা যাতে বলতে পারি হেরে যাক, জিতে যাওয়ার শুভকামনা তো থাকলোই, হেরে গেলেও যাতে সেটা লড়াকু মনোভাব নিয়ে হারে, এই প্রত্যাশা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।